ও বুঝতে পেরেছি। উম আপনি একটু ইয়ার সাথে প্রতিষ্ঠানের যে প্রতিনিধির সাথে একটু যোগাযোগ করবেন। আপনার শিটগুলি দিয়ে দিবে। শিটগুলি একটু দেখেন। তারপর যদি বুঝতে সমস্যা হয়, আমি আবার প্রয়োজনে রিভিশন করব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে। এবার আসি আমরা প্রায়োরিটি কিউ কিভাবে তৈরি করা যায়। একটা প্রায়োরিটি কিউ কিভাবে তৈরি করা যায়? অ্যারে বা লিস্ট ব্যবহার করে। এটা হচ্ছে সিম্পল ইমপ্লিমেন্টেশনের জন্য। আমরা কি করছি? অ্যারে বা লিস্ট ব্যবহার করে আমরা প্রায়োরিটি কিউ তৈরি করতে পারি। এই যে প্রতিবার ইনসার্ট করার জন্য ইনসার্ট করার পর সর্ট করতে হয়। ধীর গতি কারণে সর্টিং লাগে। এই যে এবার আমরা দেখি একটা জিনিস। দেখেন, যখন আমরা প্রায়োরিটি কিউ ব্যবহার করতে যাব তখন কি করার পরে কিভাবে করতে পারি? অ্যারে এবং লিস্টের মাধ্যমে করতে পারি। যখন আমরা একটা ইনসার্ট করব, দেখেন এখানে কি বলছে? প্রতিবার ইনসার্ট করার পর সর্ট করতে হয়। কেন এখানে সর্টিং করতে হয়? দেখেন, আমি যখন একটা ডাটাকে ইনসার্ট করলাম, আমি সিম্পল এই জায়গাটার কথা চিন্তা করি। এখানে আছে আমার প্রথম প্রায়োরিটি কিউ, এটা তৈরি করলাম। এখন আমি এখানে একটা ডাটাকে আমি ইনসার্ট করব, একটা উপাদান ইনসার্ট করব। তখন কি হবে? 1 টা 2 টা 3 টা 4 টা আছে, 5 টা হয়ে যাবে। সাপোজ আমি একটা ডাটা এখানে ইনসার্ট করতেছি। ডাটাটা কি? বি এ বি সি ডি আছে, ই দিলাম। এই ই দিলে ই এর সাথে আমার কি থাকবে? একটা প্রায়োরিটি থাকবে। এই প্রায়োরিটিটা কত হইতে পারে? সাপোজ আমি 3 দিলাম। তখন কি হইতে পারে? তখন কি করতে হবে? তখন আমার এটাকে সর্টিং করতে হবে। মানে সাজাতে হবে। কিসের উপর? প্রায়োরিটির উপর ডিপেন্ড করে এটাকে আবার সাজাতে হবে। কারণ কি? এই প্রায়োরিটি কিউ এর ক্ষেত্রে আমরা জানি যে FIFO শর্ত অনুসরণ করে না। এবং যদি একই রকম প্রায়োরিটি পাই তখন আমার কি হবে? FIFO পদ্ধতি এখানে অনুসরণ হবে শুধুমাত্র একই প্রায়োরিটি বেজের যে ২ টা থাকে। তাহলে আমার প্রথম এটা আসছে সে আগে থাকবে। একই প্রায়োরিটি যেহেতু তাহলে এটা কোথায় বসবে? এই জায়গায় এ এর পরে ই বসবে, তারপর সি চলে আসবে। তখন এই সর্টিংটা আমার করতে হচ্ছে প্রতিবার ইনসার্টের পরেই একবার সর্টিং হয়। ধীর গতি স্লো, কারণ সর্টিং লাগে। কারণ এটা ধীর গতিতে কাজ করে, কারণ হচ্ছে গিয়ে যতবারই আমি ইনসার্ট করতেছি ততবারই আমাকে সর্টিং করতে হচ্ছে। তারপর এবার আসি হিপ ব্যবহার করে। এফিসিয়েন্ট ইমপ্লিমেন্টেশন। মিনি মিন হিপ সর্বোচ্চ প্রায়োরিটি উপাদানগুলি রুটে থাকে এবং ম্যাক্স হিপ সর্বোচ্চ প্রায়োরিটি উপাদানগুলি রুটে থাকে। এই যে মিন হিপের ক্ষেত্রে কি হয়? এই মিন হিপ ম্যাক্স হিপ এটা এক ধরনের টাটা এক্সচেঞ্জের একটা কৌশল, যেটা হচ্ছে কি এই মিন হিপ যখন করা হয় তখন সর্বনিম্ন প্রায়োরিটি উপাদানগুলি রুটে থাকে। এই মিন হিপ ম্যাক্স হিপ এটা হচ্ছে ট্রির একটা জিনিস। আমরা ট্রি সম্পর্কে সামনে আলোচনা করব, তখন আমরা ম্যাক্স হিপ আর মিন হিপ সম্পর্কে জানতে পারবো। মিন হিপটা ক্ষেত্রে কি সর্বনিম্ন প্রায়োরিটি উপাদানগুলি রুটে থাকে। রুট তো আমরা জানি, এটা ট্রির রুট তো আমরা জানি, রুট হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে যেটা হচ্ছে রুট সেখানে থাকে। আর ম্যাক্স হিপের ক্ষেত্রে কি হয়? প্রায়োরিটি উপাদানগুলি রুটে থাকে, সর্বোচ্চ প্রায়োরিটি উপাদানগুলি রুটে থাকে। আর মিন হিপের ক্ষেত্রে সর্বনিম্ন প্রায়োরিটিগুলি রুটে থাকে। এবং সময়ের জটিলতা 0 log n ইনসার্ট রিমুভ, কারণ এখানে কিছু ইনসার্ট এবং রিমুভ করতে গেলে সময়েরটা জটিলতার মান হচ্ছে গিয়ে 0 log n। এটা সময়ের, এটা সেটা জটিলতা বা এত বেশি সময় প্রয়োজন হয়ে থাকে এটার ক্যালকুলেশন। ক্ষেত্র ব্যবহার, এটা কোথায় ব্যবহার করা হয়? সিপিইউ শিডিউলিং, উচ্চ অগ্রাধিকার প্রাপ্ত কাজের জন্য সম্পাদন করার জন্য, ডাটা প্যাকেট ট্রান্সফার নেটওয়ার্ক এবং ডিজাস্টার রেসপন্স সিস্টেমের জন্য। আর এটাই সেটা ব্যবহার। দাঁড়ান, এখানে আমি কি কি দেখলাম? অগ্রাধিকার কিউর আলোচনা। হ্যাঁ, তাহলে এখানে এটা অবশ্য বেশি একটা ইম্পর্টেন্ট না ব্যবহারের ক্ষেত্রটা, এটা আমাদের কেটে দিই, এটা জানা দরকার নেই। আচ্ছা, এখানে আমরা কি কি দেখলাম? তারপর দেখতেছি চিত্র অনুসারে যদি আমরা দেখতে পাই হাইয়েস্ট প্রায়োরিটি যেটা, এটা কিউর প্রায়োরিটি, এটাও আমাদের দরকার নাই, বাদ দিয়ে দেই। হ্যাঁ, এটা আমরা দেখেছি। তাহলে আমরা প্রায়োরিটি কিউতে কি কি দেখতে পাচ্ছি? তার বৈশিষ্ট্য, অগ্রাধিকার প্রায়োরিটি কিউ হচ্ছে একটি বিশেষ ধরনের কিউ ডাটা স্ট্রাকচার যেখানে প্রতিটি উপাদানের একটা প্রায়োরিটি সংযুক্ত থাকে। এই কিউতে উপাদানগুলি অগ্রাধিকার
অনুসারে সাজানো থাকে এবং সবচেয়ে বেশি অগ্রাধিকারযুক্ত উপাদানগুলি প্রথমে ডিকিউ হবে। বৈশিষ্ট্য কি? প্রায়োরিটি বেস প্রসেস, হাই প্রায়োরিটি ফার্স্ট, ইকুয়াল প্রায়োরিটি। আর অপারেশনগুলিকে কি বলছি? ইনসার্ট, আইটেম প্রায়োরিটি, রিমুভ, পিক এবং ইজ এমটি। তারপর এখানে ভিতরে কি কিভাবে কাজ করে, প্রায়োরিটি কিউটা কাজটা করে কিভাবে? অ্যারে এবং লিস্টে ব্যবহার করা যায়। প্রতিবার ইনসার্ট করার পর সর্ট করতে হয়। ধীর গতি, কারণ সর্টিং করতে হয়। হিপ ব্যবহার ক্ষেত্রে মিন হিপ সর্বনিম্ন প্রায়োরিটি উপাদানগুলি রুটে থাকে, ম্যাক্স হিপে সর্বোচ্চ প্রায়োরিটির উপাদানগুলো রুটে থাকে। মিন হিপে কি হয়? সর্বনিম্ন প্রায়োরিটিটা থাকে রুটে, আর ম্যাক্স হিপে থেকে সর্বোচ্চ প্রায়োরিটি থাকে রুটে। আর সময়ের জটিলতা কত? ও লগ অ্যান্ড ইনসার্ট এবং রিমোট, মানে এই দুইটা ক্ষেত্রে। এবার আমরা আসি স্ট্যাক এবং কিউর মধ্যে পার্থক্যটা কি। আমরা গত ক্লাসে দেখেছিলাম স্ট্যাক, আজকে দেখতেছি আমরা কিউ। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? নীতিগত পার্থক্য হচ্ছে স্ট্যাক সাধারণত লিফু প্রসেসে কাজ করে থাকে আর কিউ কাজ করে থাকে ফিফু স্টাইলে। অর্থ সর্বশেষ প্রবেশ করে উপাদান থেকে বের হয়ে আসে এবং সর্বপ্রথমে প্রবেশ করে উপাদানটা বের হয়ে আসে। মানে কি স্ট্যাকে জানি আমরা কি লিফু স্টাইলে কাজ করে, লাস্ট ইন ফার্স্ট আউট, আর কিউতে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটা মানে বুঝতেই পারতেছি যে সবার শেষে যে জয়েন করে সে সবার আগে বাহির হবে, আর এখানে হচ্ছে সবার প্রথম যে জয়েন করে সবার প্রথম বাইর হবে। প্রবেশের দিক এক প্রান্ত, একটি প্রান্তের আর। এখানে দেখি আমরা প্রবেশের দিক হচ্ছে টপ দিয়ে আমরা প্রবেশ করে থাকি। আমরা স্ট্যাকে কি করি? যেদিক দিয়ে প্রবেশ করি ওদিকে বাহির হই। স্ট্যাকের মধ্যে যেই পথে প্রবেশ করি ওই পথেই বাহির হই। এই কারণে এখানে হচ্ছে প্রবেশের দিক একটি প্রান্ত, এক প্রান্তে, মানে একটা প্রান্তই থাকে। আর এখানে কি এক প্রান্তের রেয়ার থাকে। আর প্রস্থানের দিক থেকে কি এক প্রান্তের টপ, আরেক প্রান্ত কি ফ্রন্ট থাকে। অপারেশন হচ্ছে এখানে কি কি অপারেশন হয় স্ট্যাকের ক্ষেত্রে আমরা দিছি? পুশ, পপ এবং পিক। পুশ, পপ এন্ড পিক, প্রবেশ করায়, পিক তুলে, পপ তুলে নেয়, পিক এখানে দেখে। এনকিউ, ডিকিউ এবং পিক, এই তিনটা অপারেশন এখানে হয়ে থাকে। এখানে তিনটা অপারেশন হয়। আচ্ছা, এই পিক দিয়ে আমরা কি করি? মূলত ট্রাভার্সিং যেটা আমরা বলি অথবা দেখা বলি, এই কাজটা করে থাকে, দেখে থাকে পিক। কিন্তু সে কিন্তু বাহির হয় না, রিমুভ হয় না, তুলে নেয় না, মানে রিড করা টাইপের, রিড করে থাকে। তাহলে এখানে স্যার এই অপারেশনগুলোর মিনিং যদি একটু পাশে লিখে দিতেন এই ওয়ার্ডে একটু ভালো হতো স্যার। এগুলো কিন্তু লিখা আছে, কিন্তু এখানে পার্থক্য তো এটা, পার্থক্য ছাড়া কিন্তু বলা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে স্যার, ঠিক আছে, এই ঠিক আছে এই স্যার। দেখেন পিক সর্বোচ্চ জি জি অগ্রাধিকার জি, যুক্ত উপাদান দেখায় দেখায় ঠিক আছে, এবং প্রতিটার সাথে লেখা আছে, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এই যে লেখা আছে। তারপর এনকিউ ডিকিউ পিক ব্যবহার, ফাংশনের কল স্ট্যাক, ব্যাকট্র্যাকিং ব্যবহার কোথায় হয়? ফাংশনের কল স্ট্যাক এবং ব্যাকট্র্যাকিং এর জন্য ব্যবহার করা হয়। আর কিউটা কোথায় হয়? প্রিন্ট সার্ভার এবং সিপিইউ শিডিউলিং এর জন্য এটা ব্যবহার করা হয়। কিউ চিত্র টাওয়ারের মতো উপর থেকে রাখা হয়ে থাকে, যেমন এই চিত্রটা এখানে দেওয়া যাবে না এভাবে, চিত্রটা আপনাদের একটু এঁকে দিলে সবচেয়ে ভালো হয়। আমি এখানে বর্ণনা দিয়ে দেওয়া লাভ নাই, আসলে পার্থক্যের মধ্যে চিত্র প্রয়োজন হয় না। ঠিক আছে, পার্থক্যের মধ্যে চিত্র দিয়ে না, আপনাদের পার্থক্যটা কিন্তু ইম্পর্টেন্ট। সো আপনাদের যে উপাদানগুলি আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা বৈশিষ্ট্য দিলে এইভাবেই হয়ে যাবে। তাহলে তাহলে আমাদের নরমালি দেখতেছি কি স্ট্যাকের মধ্যে হচ্ছে কি লিফু এবং কিউন্টিক ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটা যে প্রথম প্রবেশ করবে সে প্রথম, যে প্রথমে প্রবেশ করবে, মানে সে যে সরি সে যে লাস্টে প্রবেশ করবে সে প্রথম বাহির হবে, যে সর্বশেষে প্রবেশ করবে সে সবার প্রথম বাহির হবে, আর হচ্ছে যে প্রথম প্রবেশ করবে সে প্রথম বাহির হবে। আর এই হচ্ছে প্রবেশের জন্য হচ্ছে প্রবেশ করে একটা প্রান্তে এবং বাহিরে হয় এক প্রান্ত দিয়ে, আর হচ্ছে প্রবেশ করে এক প্রান্ত দিয়ে, বাহিরে অন্য প্রান্ত দিয়ে। যেটা প্রবেশ করে যে প্রান্ত, মানে যেটা বাহির হয় সেটা হচ্ছে প্রবেশ করে কিসে দিয়ে? রেয়ার দিয়ে। আর এখানে বলতেছে টপ, আর এখানে প্রবেশের জন্য টপ, এখানে হচ্ছে প্রস্থানের জন্য ফ্রন্ট। আর অপারেশনগুলি কি কি? পুশ, পপ, পিক, আর হচ্ছে এনকিউ, ডিকিউ এন্ড পিক।
স্যার যে পিক তো দুইটার মধ্যে আছে, এটা কি পার্থক্যের মধ্যে দেওয়া যাবে স্যার? আমরা কিন্তু এখানে কতগুলি দিচ্ছি, 3টা অপারেশনের কথা উল্লেখ করতেছি। হ্যাঁ, এই কারণে দেওয়া যাবে। যদি কিনা শুধুমাত্র পিক থাকতো, শুধু একটাই থাকতো অপারেশন, তখন দেওয়ার প্রয়োজন ছিল না। যেহেতু 3টার মধ্যে আমার থাকতেছে, মানে 3টা উপাদান কিন্তু আমার অপারেশন কি এখানে, যেমন পুশ, পপ এবং পিক, আর হচ্ছে এনকিউ, ডিকিউ এবং পিক, 3 ধরনের অপারেশন, এর মধ্যে একটা শুধু ম্যাচিং করতেছে, এই জন্য দেওয়া যাবে। ফাংশন কল স্ট্যাক, ব্যাকলিংক এবং প্রিন্ট সার্ভার, সিপিইউ এবং শিডিউলিং, এটা হচ্ছে কি ব্যবহার, কোথায় কোথায় ব্যবহার করা হয়। এবার আমরা আসি কিউতে ডাটা সন্নিবেশন করার জন্য অ্যালগরিদম বর্ণনা। সন্নিবেশন মানে ইনসার্ট করা, ইনসার্ট করার জন্য অ্যালগরিদম। কিউতে ডাটা ইনসার্ট মানে আমার কোন অপারেশন হবে, এন কিউ হবে। এন কিউ হয়েছে কিউতে ডাটাকে প্রবেশ করানোর জন্য অ্যালগরিদম। তাহলে কিউতে ডাটা সন্নিবেশন বা অ্যালগরিদম করার জন্য কি এন কিউ অ্যালগরিদম। ধরা যাক একটি সরল রৈখিক মানে লিনিয়ার, মানে সরল রৈখিক মানে লিনিয়ার, লিনিয়ার কিউ ব্যবহার করছি আমরা একটা লিনিয়ার কিউর ক্ষেত্রে। দেখেন কিউ তো অনেক ধরনের হয়ে থাকে, তো আমাদের যখন একটা অ্যালগরিদম লিখতে বলবে যেটা কিউর উপরে, তখন তো আমরা মনে করেন যে যত ঝামেলা কিউতে যাব না, সবচেয়ে সহজ অ্যালগরিদমের কথা চিন্তা করব। তো আমরা এই জন্য লিনিয়ার কিউ নিয়ে একটু কথা বলতেছি। লিনিয়ার কিউ সম্পর্কে, ধরা যাক একটি সরল রৈখিক কিউ, লিনিয়ার কিউ ব্যবহার করছি। কিউতে একটি অ্যারে যা কিউতে প্রতিনিধিত্ব করছে ফ্রন্ট এবং রেয়ার ভেরিয়েবল দ্বারা কিউর এর প্রান্ত চিহ্নিত করা হয়। এবার আমরা পদক্ষেপের স্টেপগুলিতে দেখি অ্যালগরিদম কিউ। এখন দেখি অ্যালগরিদমটা আমরা এখানে একদম সুডো কোডটা দিয়ে এখানে অ্যালগরিদমটা লেখা আছে। ইফ রেয়ার ইকুয়াল টু ম্যাক্স মাইনাস 1। এখন একটা জিনিস আছে, আমরা এখানে কিসের জন্য ভেরিয়েবলটা এই অ্যালগরিদমটা করতেছি, এটা কিউর জন্য, লিনিয়ার কিউ, আর সেটা কিসের, অ্যারের। এই যে অ্যারের, তো অ্যারের ক্ষেত্রে আমরা কি জানি, অ্যারের ক্ষেত্রে আমরা জানি যে 0 থেকে শুরু হয় আমাদের অ্যারের ইন্ডেক্সটা, ইন্ডেক্সিংটা। তো ইন্ডেক্সিং এখানে কি বলা হয়েছে, ইফ রেয়ার ইকুয়াল টু ম্যাক্স মাইনাস 1 দেন প্রিন্ট কিউ ওভারফুল এক্সিট। যদি আমার ম্যাক্সিমামটা কি হচ্ছে, আমার যদি ম্যাক্সটা যদি কি হয় -1 হয়, -1 মানে কি 0 চেয়ে 1 বেশি। যদি আমার ম্যাক্সিমামটাই হয় 0 থেকে কম, তাহলে কি আমার কিউটা কি নাই, ফাঁকা, মানে কিউই নাই, কিউতে ওভারফ্লো হয়ে আছে। তাহলে এটা সম্ভব? এটা সম্ভব না, বাইরে হয়ে যাও, শেষ। সর্বোচ্চটা ভ্যালু কি স্যার অন ধরা হয় তাহলে নাকি জিরো? হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে যে দেখেন, আমার এখানে রেয়ার, রেয়ার মানে কত, রেয়ার মানে কোনটা, আমি আমরা কিউটাকে কিউতে আমরা দেখি, এই যে আমরা একটা কিউতে যাই, একদম কিউতে যাই উপরে, তাহলে আমরা বুঝতে পারি এইটা কোনটা রেয়ার। রেয়ার মানে কোনটা, সবার পিছনের যেটা জায়গাটা, বাহির হচ্ছে স্যার, বাহির না হচ্ছে যেটা যে প্রবেশ, পেছনে। মানে আমার কিউর সর্বোচ্চ ভ্যালু থাকে এটা, তাই না? যেমন 2 জি 3 4 5 6 7 8, এইটা আমি প্রবেশ করি, সর্বোচ্চ ভ্যালু তো এটা। হ্যাঁ এখন এই সর্বোচ্চ ভ্যালুটাই যদি 0-র বেশি থাকে, মানে 0-র কম থাকে, মানে কি 0 হইছে 1 নাম্বার পজিশনটা আমার। অ্যারের ক্ষেত্রে কি হয়, এইটি হইছে আমার 1 নাম্বার পজিশন, এটা হইছে ফার্স্ট ইনডেক্স 0। আমি একটু এখানে জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ একে বোঝাচ্ছি আবার, যদি বুঝতে সমস্যা আমি এই জায়গাটা লিখে দিই, যে আপনি একটা বুঝতে পারলে আর অনেকগুলো সহজেই বুঝতে পারবেন। আমার একটা অ্যারে আছে, জি স্যার। অ্যারে আছে সাপোজ জি স্যার, এখানে রিয়ারের ইন্ডেক্সটা যদি 0 থেকে কম হয় তখন আমরা ইনপুট করতে পারবো না, কারণ এটা হ্যাঁ ফুল হ্যাঁ, হয়ে গেছে। এটা হচ্ছে আমার এয়ার, এটা হচ্ছে আমার অ্যারে। অ্যারের ক্ষেত্রে আমার ইন্ডেক্সিংটা শুরু হয় কিভাবে, 0 0 1 2 3। 0 1 2 3, আমার কিন্তু এই হচ্ছে আমার ইন্ডেক্সিং, এখানে দেখলেন এটা। এবার আমরা আসি একটা কিউর ক্ষেত্রে। কিউর ক্ষেত্রে আমার আসতে কিরকম, দেখেন এইটা হচ্ছে আমার কত, এই প্রথম যেটা আছে 0 আমি মনে করি এইটা বাহির হবে, এইটা হচ্ছে কি আমার ফ্রন্ট,
আর এটা হচ্ছে আমার রেয়ার, ঠিক আছে। এই রেয়ার যদি আমার এখানে প্রথম আবার একটা দেখাই, এখানে আমার এটা রেয়ার আছে, এখন আমার কি ভ্যালু কত, এটা হচ্ছে 0 ইয়ার ক্ষেত্রে, কিন্তু ইন্ডেক্সের কথা বলতেছি, ইন্ডেক্স 0, জি স্যার। মনে করি এটা একটা অ্যারে, এটা ইন্ডেক্স 0 1 2 3 4 5। এখন আমার যদি ভ্যালুটা যদি হয়, আরেকটু দেখাই, আমার ভ্যালুটা আছে কত, সাপোজ 1 আছে, শুধু 1ই হয়েছে আমার একটা অ্যারে, একটাই আছে ডাটা, তাহলে কি হবে রে, জি স্যার। ইন্ডেক্সটা 0 শূন্য। 0 হবে, মানে শূন্য হবে, 0 হবে। জি স্যার। যদি এটা হচ্ছে কি আমার কি ফ্রন্ট এবং রার একই হবে, একই। একই হবে, তাহলে আমার রার কত হবে, 0 হবে। যদি এইখানে কোনো ডাটা না থাকে তাহলে আমার রার কি হবে, 0 থাকবে, 0ই জিরো থাকবে না। থাকবে স্যার। রেয়ারটা কি হবে, কোনো 0ও থাকবে না, মানে কি 0 চেয়ে কম বলতে পারি, নাই, ভেনিশ। এই জন্য বলছে ইফ রেয়ার ম্যাক্স -1, মাইনাস মানে কি এটা ম্যাক্স যদি -1 হয় তাহলে কি হবে, ফ্রন্ট কিউ ওভারফ্লো, মানে কি কিউ নাই, ঠিক আছে, মানে কিউতে কোনো কিছু নাই, ওভারফ্লো, ফাঁকা নাই, রার নাই আর কিছু, তাহলে কি বাহির হয়ে যাবে, কাহিনী শেষ। এবার আসি, if front is -1 then front is 0, রার ফ্রন্ট প্লাস 1, ফ্রন্ট রেয়ার মান 1 বাড়াবে, তাহলে কি এনকিউ রার আইটেম ইনডিফ শেষ করে দিবে। এখন আমি ইনসার্ট করতে পারবো কখন, যখন, এবার আমরা এখানে আসি, সবসময় যখন ওভারফ্লো দেখাবে কি মাইনাস যখন 1 হবে তখন এটা কি ওভারফ্লো দেখায়। এইবার আমি এখানে আসি একটা জিনিস, দাঁড়ান। এখানে যে জিনিসটা উল্লেখ করা হয়েছে, এখানে জাস্ট আইটেমগুলো যেটা বোঝানো হয়েছে সেটা এখানে দিয়েছে, এনকিউ, এনকিউ মানে এটা ডাটাকে উপস্থাপন করা, আইটেম ডেটাটাকে, এটা একটা ভেরিয়েবলের ব্যাখ্যা, এটা দরকার নাই অবশ্য, এখানে যে হয়েছে তাও দিয়ে রাখলাম, কিন্তু পরীক্ষা হলে এটা দেওয়ার দরকার নেই। যদি আপনাদের অ্যালগোরিদম আসে শুধুমাত্র অ্যালগোরিদম লিখে এনকিউ লিখতে পারেন, লিখে এতটুকু জাস্ট দিয়ে দিবেন, এটা হচ্ছে অ্যালগোরিদম একদম সুডোকোড আকারে দেওয়া আছে। আর এই জিনিসটা আছে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার নিজের বোঝার জন্য দেওয়া আছে, কিন্তু এটা পরীক্ষা হলে দেওয়ার দরকার নেই, ভেরিয়েবলের ব্যাখ্যা দেওয়া দরকার নেই। যেখানে যে ভেরিয়েবলগুলি উল্লেখ করা হয়েছে বোঝার জন্য, যে রারটা কি জন্য ইউজ করা হয়েছে, ম্যাক্সটা কি জন্য ইউজ করা হয়েছে, আপনাদের বোঝার জন্য দেওয়া আছে। এটা দরকার নেই। এবার আসি একটা কিউ থেকে ডাটাকে মুছে ফেলার জন্য অ্যালগোরিদম। একটা কিউ থেকে আমরা একটা ডাটাকে মুছে ফেলবো, ডিলিট করে ফেলবো। ডিলিট করতে গেলে তাকে কি করতে হবে দেখেন, একটা ডিলিট করতে গেলে আমাকে এখানে কি করতে হবে, ডিকিউ করতে হবে। এনকিউতে আমি ইনসার্ট করে ডিকিউতে ডিলিট করা হয়। নিচে কিউ থেকে ডাটা মুছে ফেলার জন্য ডিকিউর জন্য এটি সরল এবং সুস্পষ্ট অ্যালগোরিদম ব্যাখ্যা করা হলো। এখানে অ্যালগোরিদমের জন্য কি করা হয়েছে, সিম্পল লিনিয়ার একটা কিউ চিন্তা করা হয়েছে। এখানে আমরা দেখি যদি ইফ ফ্রন্ট ইকুয়াল টু -1 হয় তাহলে ফ্রন্ট এবং রার দেন প্রিন্ট কিউ ওভারফ্লো, এক্সিট শেষ, বাহির হয়ে যাবে। এখন আমরা দেখি নরমালি কি একটা কিউর মধ্যে যখন আমরা কি ডিলিট করতে পারবো, ডিলিট কখন করতে পারবো, যদি যদি ডাটা থাকে তখন আমি ডিলিট করতে পারবো, যদি ডাটা না থাকে তখন আমি ডিলিট করতে পারবো না। এই জন্য এখানে আমাদের চিন্তা করতে হবে ফ্রন্টের ক্ষেত্রে, যদি ফ্রন্টের ভিতরে কিছু না থাকে তাহলে তো আমার ডাটা বাহির হওয়ার কোনো জায়গা নাই। যদি ফ্রন্টে কিছু নাই মানে কি আমি ডিলিট করতে পারবো না, ফ্রন্ট যদি 0 চেয়ে কম হয়ে যায় তাহলে আমি কোনো কিছু ডিলিট করতে পারবো না। এখন আমরা আসি এলস, যদি এখানে আসে কি আইটেম, যদি এটা না হয় তাহলে কি আইটেম আমি প্রবেশ ডিলিট করতে পারবো। কিউ ফ্রন্ট, কিউ ফ্রন্টে যে ডাটাটা আছে ফ্রন্ট প্লাস 1, এই যে কিউ ফ্রন্ট
তাহলে যে ফ্রন্টের মান কি হবে, ফ্রন্ট প্লাস 1, ফ্রন্টের মান 1 বাড়াইয়া দাও, 1 বাড়াইয়া দিবে, তারপরে ফ্রন্ট গ্রেটার দেন রান, দেন ফ্রন্ট -1 এবং রান শেষ, রিটার্ন আউট হয়ে যাবে। এখন এই জিনিসগুলি একটা কিউ দিয়ে বুঝাইতে পারলে সবচেয়ে ভালো হইতো। আমি স্যার উপরে কিউটা কপি করে এখানে আনা যায় কিনা? হ্যাঁ, আমি একটু কিউটা দেখা দিচ্ছি। কিউতে নরমাল কি কাজটা করতে হয় সেটা আমি ব্যাখ্যা দিয়ে দিই, তখন আপনার প্রোগ্রামিং ভাষাটা বুঝতে পারবেন। যেমন দেখেন, আমি যখন এখান থেকে একটা ডাটাটাকে যদি বাহির করে দিই, একটা কিউই আঁকি এখানে, দাঁড়ান সবচেয়ে সুবিধা হবে আমি একটা কিউ আঁকি এখানে, একে সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। 1 2 3 4, আমার এরকম একটা কিউ আছে, আর কিছু না। এই একটা কিউ আছে, এই কিউর ক্ষেত্রে আমি যদি কিউটা যে একটা ডাটা মুছে ফেলি, মুছতে গেলে আমাকে যেন এই প্রান্তটা আছে, এটা হচ্ছে আমার এফ, সিম্পল দিয়ে বুঝাই আমি এফ, এটা হচ্ছে আমার এফ, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে রার, এটা আর দিয়ে বুঝালাম, রার আর। এখন এফ এর ভ্যালু আছে কত 1, আর আর এর ভ্যালু আছে 4। এখন মনে করেন যে আমি ডাটাটা এখান থেকে আমি ডিলিট করার জন্য প্রথম আমাকে চিন্তা করতে হয় কি, অ্যালগরিদমটা তৈরি করার আগে আমার কি আগে চেক করে দেখতে হয় যে এই কিউটা এমটি কিনা? ফাঁকা, এমটি কিনা। কারণ আমাকে দেখতে হবে যে প্রথমে যদি আমি ইনসার্ট করতে যাই তাহলে দেখতে হবে যে এটা ফুল কিনা, আর জি স্যার। যখন ডিলিট করতে যাব তখন দেখবো যে এটা এমটি কিনা। যদি এমটি হয়ে যায়, ফাঁকা থাকে, তখন কি আমি এখান থেকে ডিলিট করতে পারবো না, কারণ ফিল যদি ফাঁকা থাকে তাহলে তো কোনো উপাদানই নেই, তাহলে আমি ডিলিট করবো কিভাবে। তো যদি এটা যদি ফাঁকা না হয়, তখন আমাদের কি করতে হবে, এই ডিলিট করতে পারবো। কোনটা ডিলিট করতে পারবো, সাধারণত কিউর ক্ষেত্রে আমাদের যে ফ্রন্টের যেটা থাকে তাকে আমি ডিলিট করতে পারি। সাপোজ আমি এখানে যে 1 আছে সেটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলে আমার কিউতে কি থাকবে, 2 3 4 থাকবে। এই 2 3 4 যদি থেকে থাকে, এটা হয়ে গেল আমার ভ্যালুটা। তখন আমার কি হবে, এই ফ্রন্টের মান কি 1 বাড়াই দিতে হবে, ফ্রন্টের মান 1 বাড়াই দিয়ে, এই যে আমি একটু নিচে দেই, তাহলে ফ্রন্টের মান 1 বাড়াই দিব, 1 বাড়াই দিলে কত, ফ্রন্ট কি হবে 2 হয়ে গেল, এখন ফ্রন্ট 2 হয়ে গেল, আর রানের মেনু যা আছে তাই থাকবে। এই এই হচ্ছে আমার অবস্থান। তাহলে আমার যখন একটা কিউ থেকে ডাটা যখন রিমুভ করতে যাব, সবার আগে চেষ্টা করে দেখতে হবে এটা ফাঁকা কিনা। যদি এমটি হয়, ইজ এমটি, যদি এমটি হয় তাহলে আমাকে বাইর করে দিব অ্যালগরিদম থেকে যে হ্যাঁ এখানে এটা রিমুভ করা সম্ভব না, এটা ওভারফ্লো। আর যদি এটা না হয়ে থাকে তখন আমরা কি করব, যে এখান থেকে এটা ডাটা রিমুভ করে ফেলো। কোনটা রিমুভ করো, ফ্রন্টে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা রিমুভ করে ফেলো, রিমুভ করে দিয়ে, যে ফ্রন্টের ভ্যালুটা ছিল 1 ছিল, রিমুভ করে দিয়ে ফ্রন্টের মান 1 বাড়িয়ে দিও, বাড়িয়ে দিয়া ফ্রন্টে ভ্যালু হয়ে গেল এখন 2, 2 নম্বর পজিশনে। তারপর হলো কি, রেয়ারে যা আছে তাই তো হবে, তখন এক্সিট নিয়ে নিবে, শেষ। আমার এটা কি স্যার ইন্ডেক্স ধরে কি ডিলিট করা হবে নাকি স্যার? ইন্ডেক্স ধরে ডিলিট করা, ইয়েস, ইন্ডেক্স ধরে ডিলিট করা হয়। এটা ইন্ডেক্স ধরে ডিলিট করার কারণ কি, ইন্ডেক্স এই কি 1 নাম্বার পজিশন, ফার্স্ট ইন্ডেক্স? ফার্স্ট বলতে শূন্য ইন্ডেক্স ডিলিট হবে নাকি লাস্ট ইন্ডেক্স যে আছে সে ডিলিট হবে? এখানে 4 কি শূন্যতে আছে ইন্ডেক্স? মনে করেন যে ইন্ডেক্স আছে এরকম, ঠিক আছে, এটাই মনে করেন ইন্ডেক্সটা। তাহলে এই 0 নম্বর পজিশনের মধ্যে যে ডাটা হবে সেটা রিমুভ করে ফেলবে, রিমুভ করে স্যার তখন ওটা কি লাস্ট ইন্ডেক্স আছে নাকি ফার্স্ট ইন্ডেক্সে আছে ওই জিরোটা? কোনটা কোনটা কোনটা, এটা আপনি যেটা লিখছেন এটা কি ইন্ডেক্স লিখছেন নাকি ডাটা লিখছেন? ইন্ডেক্স মনে করেন, এখানে ইন্ডেক্স ও লিখছি বোঝানোর জন্য। এটা এখন ইন্ডেক্স, প্রথম ডাটা আকারে লিখছিলাম, মানে পজিশন হিসেবে ধরছিলাম জেনারেল পজিশনে, এখন ইন্ডেক্স ধরো, এখন ইন্ডেক্স আকারে লেখা হলো, তখন সে কি করবে, এখন বিষয়টা হচ্ছে কখন, যখন মনে করেন আপনি অ্যারে হিসেবে কাজ করেন তখন কিন্তু সে ইন্ডেক্স ছাড়া কাজ করবে না, ইন্ডেক্স নিয়ে কাজ করে। অনেক সময় লিস্টের ক্ষেত্রে ইন্ডেক্স নিয়ে কাজ করে। ইন্ডেক্স, জি কারণ স্যার। লিস্টের ক্ষেত্রে অনেক সময় কি, যে উপাদান নিয়ে কাজ করতে পারে, যে যখন লিস্ট কিউ হয় তখন সে উপাদান নিয়ে কাজ করতে পারে, যে ওই উপাদানটা সে রিমুভ করতে পারে, উপাদান ধরে সে কাজ করতে পারে। কিন্তু অ্যারের ক্ষেত্রে সে ইন্ডেক্স ধরে কাজ করে। আচ্ছা, এবার আমরা আচ্ছা দেখি একটু সামনের দিকে আগাই। হুম, এটা দেখলাম, এখানে এটা ব্যাখ্যা দিল, বুঝিয়ে দিল। আচ্ছা এটা একটু দেখে নিয়েন, এগুলি পরীক্ষার মধ্যে দিবেন না, জাস্ট আপনার দেখার বোঝার জন্য দিয়েছি। কিউ এর বিচ্ছিন্ন ডাটা কাঠামোর বর্ণনা করো।
এবার আমরা দেখি কিউ একটি বিচ্ছিন্ন বা নন কন্টিগুয়াস ডাটা কাঠামোর বর্ণনা। মানে কিউ বিভিন্ন ধরনের কিউ আছে, তো একটা বিচ্ছিন্ন মানে এলোমেলো একটা নন কন্টিনিউয়াস ডাটা কাঠামো। বিচ্ছিন্ন কিসে বিচ্ছিন্ন কিউ আছে, নন কন্টিনিউয়াস ডাটা হচ্ছে কি বলতে বোঝায় এমন একটি কিউ ডাটা স্ট্রাকচার যা অ্যারে পরিবর্তে লিংক লিস্ট ব্যবহার করে তৈরি করা হয়। এতে মেমোরি ব্লকগুলো ব্যবহৃত কন্টিনিউয়াস না হয়ে বিচ্ছিন্নভাবে সংরক্ষিত থাকে এবং একে অপরে লিঙ্ক করে রাখা হয়। মানে বিষয়টা হচ্ছে কিরকম, আমি আপনাকে বলি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আপনাদের। মনে করেন যে আমাদের হার্ড ডিস্কের মধ্যে বা একটা স্টোরেজ ডিভাইসে যখন ডাটাটা রাখা হলে কি হইতেছে, যখন আপনি হার্ড ডিস্কের এক প্রান্তে একটা জায়গা ডাটা আছে, অন্য প্রান্তে আরেকটা ডাটা আছে, অন্য প্রান্তে আরেকটা এলোমেলো ভাবে ছড়ানো ছিটানো আছে, তবে একটা ডাটার সাথে আরেকটা ডাটা একটা লিঙ্ক থাকে। আমরা অনেক সময় হার্ড ডিস্কের আগেরকার ক্ষেত্রে যারা হয়তো মনে আছে কিনা আপনাদের বা আপনি করেছেন কিনা আমি জানি না, ডিফ্র্যাগমেন্ট আমরা করতাম। তো ডিফ্র্যাগমেন্ট বা ফ্র্যাগমেন্টেশন, যে ফাঁকা জায়গা থাকে সেটা ফিল আপ করা হয়। তখন কি হইতো, মূলত হার্ড ডিস্কের ভিতরে তো একটা ডাটার বড় একটা মনে করেন ভিডিও ফাইল বা একটা ফাইল আছে, ফাইলটার এক এক জায়গায় এক এক প্রান্তে এক এক ফাইল রাখতাম, মানে থাকতো সেই বইতে। কেন দেখা হইতো, মনে করেন হার্ড ডিস্কের এই জায়গার ভিতরে একটা আমার ফাইল আছে 10 জিবি ফাইলটার একটা হার্ড ডিস্কের রাখা শুরু করছে, সেখানে মনে করেন 1 জিবি রাখার পর আর জায়গা নাই, তখন কিছু অন্য জায়গায় এসে 500 MB রাখলো, তারপর অন্য জায়গায় এসে আরো কিছু রাখলো, এইভাবে রেখে 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 রাখলো, কিন্তু একটা ডাটার সাথে আরেকটাকে লিঙ্ক করা থাকে। তো এইসব ক্ষেত্রে মানে বিচ্ছিন্ন ডাটা কাঠামো মানে হচ্ছে কি বিভিন্ন জায়গায়, মানে একটা সিরিয়ালে একটা ডাটাকে এক সিরিয়ালে না রেখে এক একটা জায়গায় একটা রাখা হয় এবং এক একটা এক এক ব্লক আকার রাখা হয়। এবং আমাদের এখনকার হার্ড ডিস্ক গুলি তো একই কাজ করে থাকে, তার সিস্টেমটা এরকম থাকে। এইবার আমি একটু এখানে একটু ছবি এঁকে দেখালে সবচেয়ে মনে হয় ভালো হইতো। পিকচারটা দেখান, আমি একটু দেখি কন্ট্রোল ডাটা স্ট্রাকচারে আপনার ফটো দেখাই। হুম, ওরে দূর। 3434। আচ্ছা আচ্ছা, দেখতেছেন একটা জিনিস, আচ্ছা দেখেন একটা জিনিস, এখানে মনে করেন আমার F1 F2 F3 F4 F5 F6 F7 F8 F9 F10 এইভাবে আমার কি আছে, একটা ফ্রেম করা আছে, এবার সাজানো আছে। এইটা হচ্ছে কি আমার বিভিন্ন লোকেশন। আর পেজের মধ্যে এখন দেখেন P2 P4 P1 P5 P3 এখানে আমার ডাটাগুলি আছে। সাপোজ আমি মনে করি এই ডাটাগুলি আছে কি, আমার ডাটাগুলি আছে কি P1 এখানে আছে, P2 এখানে আছে, P4 এখানে আছে, P5 এখানে আছে, P3 এখানে আছে, কিন্তু আমার এই অ্যাড্রেসের ভিতরে এখানে গেলে আবার এগুলি ফাঁকাও আছে। এখন এই যে অবস্থানটা আছে এটাকে আমরা বলতেছি যে নন কন্টিগুয়াস, মানে সিরিয়ালে বা এরকম নাই। যদি আমার পেজে এরকম হইতো পেজগুলি, এই যে P2 P1 P2 P3 P4 P5, এইটা হলে আমরা লিনিয়ার বলতে পারতেছি বা কন্টিগুয়াস বলতে পারতেছি, কোনো ধরনের ভাগা নাই। কিন্তু যখন আমাদের এরকম থাকে তখন আমরা বলতেছি বিচ্ছিন্ন ডাটা স্ট্রাকচার, এক একটা এক এক জায়গায় থাকতেছে। বিচ্ছিন্ন ডাটা স্ট্রাকচার বলতেছি সাধারণত মেমোরির মধ্যে এরকম মেমোরি অ্যাড্রেসিং করা থাকে, এরকম আলাদা আলাদা ফাঁকা ফাঁকা থাকে, যেমন S0 S2 S1 S4 S3, এক একটা প্রসেস এক এক জায়গায় থাকতেছে বা এক একটা সেগমেন্ট এক এক জায়গায় থাকতেছে। তো এইসব ক্ষেত্রে কি হইতেছে যে এক এক অ্যাড্রেসে যেন এখানে একটা ব্লক বড়, তারপরে এখানে চিকন ফাঁকা আছে ফ্র্যাগমেন্টেশন, এগুলো বললে ফাঁকা ফ্র্যাগমেন্টেশন থাকতেছে। এক অ্যাড্রেসে এটা দেখেন বড়, এখানে ছোটও আছে বড় আছে, এই যে এলোমেলো থাকতেছে, এই এলোমেলো এটা হচ্ছে বিচ্ছিন্ন ডাটা। এই বিচ্ছিন্ন ডাটার জন্য এখানে কি হয়, S0 এর সাথে কিন্তু S1 এর লিঙ্ক থাকে, S1 এর সাথে S2 লিঙ্ক থাকে, S2 এর সাথে S3 এবং S3 এর সাথে S4 এর লিঙ্ক করা থাকে। এটা বলছে এই যে
নন কন্টিগুয়াস কিউতে বলতে বোঝায় যে এমন একটি কিউ ডাটা স্ট্রাকচার যা অ্যারের পরিবর্তে লিংক লিস্ট ব্যবহার করে তৈরি করা হয়। এতে মেমোরির ব্লকগুলি ধারাবাহিকভাবে না থেকে বিচ্ছিন্নভাবে সংরক্ষণ থাকে এবং একে অপরের লিঙ্কে রাখা হয়। এখন আমাদের সামনে যখন লিঙ্ক লিস্ট নিয়ে আমরা কাজ করব তখন এটা অবশ্যই আরো ক্লিয়ার হয়ে যাবেন। তখন আমি জাস্ট এখানে একটু আপনার সিম্পলি বুঝাই। সাপোজ আমার এখানে একটা উপাদান আছে। উপাদানটা কি আছে? 25 সাপোজ একটা উপাদান আছে। আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে উপাদানটা বোঝাচ্ছি। 25 তারপর এখানে 25 উপাদান শেষ। তখন এটা কি করে? নেক্সট ব্লকের এই 25 একটা ব্লক আছে। এই ব্লকের মধ্যে আমার এই ডাটাটা আছে। এই ডাটাটার সাথে আমাদের কি থাকে? একটা লিংক অ্যাড্রেস থাকে। সাপোজ লিংক অ্যাড্রেস 2। তারপর আমার একটা লিংক করা থাকে। তারপর মনে করেন যে এখানটা উপাদান থাকলো 50। এটা এই ব্লকে উপাদান আমার 50 আছে। 50 থাকার পরে সাথে আরেকটা লিংক করা থাকে। এই পরবর্তী লিংকটা সাপোজ লিংকের অ্যাড্রেসটা। এই লিংকে থাকে কি? ওই ব্লকের অ্যাড্রেস, ব্লকের ওই লোকেশনের অ্যাড্রেস। ওই লোকেশনের অ্যাড্রেসটা থাকতেছে কত? সাপোজ এখানে 10। এইভাবে একটা ধাপে ধাপে কি থাকতেছে? এক একটা ব্লকের সাথে আরেকটা পরবর্তী ব্লকের লিংক থাকতেছে, লিংকের অ্যাড্রেসটা থাকে। এইভাবে সেটা সাজিয়ে দেয় বড় বড় করে। এইটা কি বলতেছে? আমরা লিংক লিস্ট, একটার সাথে লিংক। এখন আমরা সামনের দিকে একটু দেখি। তাহলে এখানে কি বলছে? বিচ্ছিন্ন কিউ নন কন্টিগুয়াস কিউ বলতে বোঝায় যে নন কন্টিগুয়াস এমন একটি কিউ ডাটা স্ট্রাকচার যা অ্যারের পরিবর্তে লিংক লিস্ট ব্যবহার করে তৈরি করা হয়। এতে মেমোরির ব্লকগুলি ধারাবাহিক না হয় বিচ্ছিন্নভাবে সংগঠিত থাকে এবং একে অপরের লিংকে রাখা হয়। কেন বিচ্ছিন্ন কিউ ব্যবহার করা হয়? অ্যারে কিউতে নির্দিষ্ট মেমোরির সীমা, সাইজ, লিমিট থাকে। মাঝে মাঝে স্থান খালি থেকেও কিউ ফুল দেখায় যদি ফ্রন্টে যায়। কেন বিচ্ছিন্ন কিউ ব্যবহার করা হয়? মানে এই বিচ্ছিন্ন কিউ কেন ব্যবহার করা হয়? অ্যারো ভিত্তিক কিউতে নির্দিষ্ট মেমোরি সীমা, সাইজ, লিমিট থাকে। একটা মেমোরিতে কি হয়েছে? সাইজের লিমিটেশন থাকে। কিন্তু মাঝে মাঝে স্থান খালি থেকেও কিউ ফুল দেখায়। মাঝে মাঝে যখন খালি থাকে তখন কিউ কি ফুল দেখায়। এইটাকে ওভারকাম করার জন্য এটা তৈরি করা হয়েছে। লিংক লিস্ট কিউ দিয়েছে ডাইনামিক সাইজের যতক্ষণ মেমোরি আছে ততক্ষণ উপাদানগুলি যোগ করা যায়, মেমোরি অপচয় কম হয়ে থাকে। মানে এই বিষয়টা হচ্ছে কিরকম? যখন আমার অ্যারে ভিত্তিক কিউতে কি হয়? সাপোজ আমি ওই ছবিটা আমার একটু দেখাই। মনে করেন যে আমার একটা ডাটা আছে। ডাটাটার ভিতরে এই জায়গাটা কি? ব্লু জায়গাটা হচ্ছে ফাঁকা। এখন মনে করেন আমার একটা ডাটা হচ্ছে বড় ডাটা। তো বড় ডাটাটা যদি আমার যদি এখানে রাখা হয়, যদি আমার এই যে ফাঁকা জায়গাটা যদি আমি রাখতে চাই, আমি কি রাখতে পারবো? রাখতে পারবো না। তখন সে কি করবে? কারণ ফাঁকা আছে তো আমার অল্প একটু, এতটুকু। 0 থেকে 500 পর্যন্ত ফাঁকা আছে। আমার ডাটা আছে মনে করেন 600। তখন কি করবে? তখন কি এখানে রাখা যাবে? রাখা যাবে না। তখন সে বলবে কি? জায়গা নাই ভাই, সরি। আমি এখানে ফাইল রাখতে পারবো না। আর যদি লিঙ্ক লিস্ট সিস্টেম হয় তখন কি হবে? তার যদি 600 হয় তাহলে 500, 0 থেকে 500 এখানে রাখবে। আর মানে 500 পর্যন্ত এখানে রেখে আর বাকি 100 কি করবে? এই জায়গাটা রেখে দিবে। কারণ এখানে থেকে 1100 থেকে 500 এখানে আরো 500 জায়গা ফাঁকা আছে। তাহলে এখান থেকে আমি 100 ইউজ করতে পারবো। তো ওই জায়গা থেকে এই অ্যাড্রেসে লিংক করে দিয়ে এখানে চলে আসতে পারতেছে। তাহলে আমাদের কি করতেছে? যে অংশগুলি ফাঁকা আছে ওইখানে ধীরে ধীরে ফিল আপ করতে পারতেছে। এই জন্য আমাদের লিঙ্ক লিস্টটা এই ধরনের ডাটা স্ট্রাকচার প্রয়োজন হইতেছে। নন কন্টিগুয়াস কিউ। তাহলে অ্যারে ভিত্তিক কিউ থেকে নির্দিষ্ট মেমোরিতে সীমা, সাইজ, লিমিট থাকে। মাঝে মাঝে স্থান খালি থেকেও কিউ ফুল দেখায়। দ্য লিঙ্ক লিস্ট কিউ ডাইনামিক সাইজ, যতক্ষণ মেমোরি আসে ততক্ষণ উপাদানগুলি যোগ করা যায়, মেমোরি অপচয় কম হয়। ডাইনামিক সাইজ হওয়ার কারণে কি হয়েছে? যে কোথাও আমার যতটুকু ফাঁকা আছে ততটুকু আমি রাখলাম, পরে অন্য জায়গায় ফাঁকা আছে অন্য জায়গায় রাখলাম, এত করে আমার কোনো সমস্যা হচ্ছে না। লিঙ্ক লিস্ট ভিত্তিক কিউতে ডিসজয়েন্ট স্ট্রাকচার। প্রতিটি নোডে কি হয়? দুইটি অংশ থাকে, যেটা আমি আগে এখানে বলছিলাম। একটা কিছু ডাটা উপাদান থাকে আর ওটা কি নেক্সট পরবর্তী নোডের ঠিকানা দেওয়া থাকে। পরবর্তী নোডের ঠিকানা দেওয়া থাকে নেক্সট ডাটা। এটা হচ্ছে ডাটা থাকে, একটা নেক্সট থাকে। কিউর এই দুইটি পয়েন্ট থাকে, ফ্রন্ট এবং রার। প্রতিটা কিউর দুটো পয়েন্ট থাকে। প্রথম নোডের নির্দেশ থাকে যেখানে উপাদান সরানো হয়েছে, শেষ নোডের নির্দেশে যেখানে উপাদান যোগ করা যায়।
অপারেশন আমরা জানি এখানে কিউর ক্ষেত্রে অপারেশন মানে যে কোনো কিউর ক্ষেত্রেই অপারেশন থাকে এন কিউ এবং ডি কিউ নতুন ডাটা যুক্ত করার জন্য, আর রার পয়েন্টার আপডেট করা হয়ে থাকে। আর ডি কিউর ক্ষেত্রে কি যে ফ্রন্ট নোড সরানো হয়ে থাকে এবং ফ্রন্ট পয়েন্টার পরিবর্তন নোডে স্থানান্তর হয়ে থাকে। আমরা এটা জানি, আমরা একটু দেখছিলাম যে একটু আগে যে কিউর ক্ষেত্রে কি 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 হয়, যে যখন আমরা এন কিউ করে থাকি তখন এন কিউ করলে আমাদের কি হয় যে বাড়ে, তাহলে আমার রারের অ্যাড্রেস আপডেট হয়ে থাকে, আর ডিকিউ গুলো ফ্রন্টের অ্যাড্রেস আপডেট হয়ে থাকে, কারণ রার একই থাকে। এইবার দেখেন এখানে আমরা চিত্র সুন্দরভাবে একটা চিত্র এখানে আঁকা হয়েছিল। ফ্রন্ট থাকবে কোনটা 10, এটা হচ্ছে আমার উপাদান, আর এই স্টার দিয়ে বোঝানো হয়েছে কি আমার নেক্সট নোডের অ্যাড্রেস, নেক্সট পয়েন্টার অ্যাড্রেস, মানে এই যে এটা এখানে চলে আসলো আর পরেরটাতে, তারপর এখানে উপাদান এটা, এটা উপাদানের পর এটা, আর লাস্টেরটাতে গিয়ে নাল থাকবেন, কারণ রাডার এখানে ভিতরে কোনো ধরনের অ্যাড্রেস আমার পরবর্তী কোনো পয়েন্টার নির্দেশ করবে না, কোনো নোডের কথা নির্দেশ করবে না, পরবর্তী কোনো অ্যাড্রেস লোকেশন দেওয়া থাকবে না, আমার কাছে যাওয়ার প্রয়োজন নেই, ওটা নাল থাকবে। এই যে আমি এখানে দেখাইছিলাম যে প্রথম হচ্ছে ডাটা, তারপর থাকছে পরবর্তী নোডের যে অ্যাড্রেস, তারপর ডাটা, তারপর পরবর্তী নোডের অ্যাড্রেস, তারপরে যে আমার এখানে ডাটা দিলাম, মানে সবাই শেষেরটার ক্ষেত্রে কি হবে, সবার শেষ ডাটাটার ক্ষেত্রে আমাদের এখানে কোনো এন ইউ ডাবল এল নাল কিছুই থাকবে না, কারণ লাস্টেরটার ক্ষেত্রে আমার আর অন্য কোনো ডাটা না থাকার কারণে কাউকে অ্যাড্রেসিং করার প্রয়োজন হচ্ছে না। জাস্ট একটু জানার জন্য এই জায়গাটা আমি হাইলাইট করেছি কি অ্যাপ্লিকেশনগুলি এটা কিসের ক্ষেত্রে ইউজ করে, ডাইনামিক টাস্ক কিউর জন্য, জব শিডিউলিং এর জন্য, প্রিন্ট কিউর জন্য, নেটওয়ার্ক ব্যবহার ম্যানেজমেন্টের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে প্রয়োগ। তবে এটা জাস্ট আমরা জানলেন, কিন্তু এগুলি পরীক্ষাতে এটা আসবে না, বা এটা উল্লেখ জাস্ট মনে রাখলেন, এটাই আর কিছু না, ইম্পর্টেন্সই নাই এতটুকু। আচ্ছা ডিলিট করে দিই, থাক ডিলিট করি না। তারপর আমরা দেখব লিঙ্গুইস্ট স্ট্রাকচার। এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখি এই কিউর ক্ষেত্রে আমরা কি কি দেখলাম। কিউর ক্ষেত্রে দেখেন কিউ দেখছি, কিউ দেখতে আমরা কিরকম দেখি, নর্মালি এরকম একটা, এর মধ্যে কি থাকে আমরা ডি কিউ করলে ফ্রন্ট বা হেড থেকে ডি কিউ হয়, এবং এন কিউ হয় কোথেকে, রার থেকে এন কিউ হয়ে থাকে। আর এর ক্ষেত্রে সবার প্রথম উপাদান কি ফিফু, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই তথ্যভিত্তিতে সে কাজ করে থাকে। বৈশিষ্ট্য দেখলাম একটা ফ্রন্ট থেকে রার থাকে, আর অপারেশনগুলি কি কি কার্যকলাপ বা মৌলিক অপারেশনগুলি হচ্ছে এন কিউ হয়ে থাকে, ডি কিউ হয়ে থাকে, পিক অথবা ফ্রন্ট হয়ে থাকে, এস এম টি এবং ইজ ফুল। তাহলে এন কিউ মানে প্রবেশ করে থাকে, ডি কিউ মানে বাহির করে, পিক মানে আমরা পরিদর্শন করে থাকি, এবং এস এম টি মানে ফুল কিনা সেটা দেখি, না খালি কিনা এটা দেখি, ইজ ফুল মানে পরিপূর্ণ কিনা সেটা দেখে থাকি। আর আমরা যখন এন কিউ করবো তখন আমরা দেখবো যে এটা এন কিউ মানে প্রবেশ করানো, এটা পূর্ণ কিনা, ফুল কিনা, আর ডি কিউ করার সময় দেখবো এটা এমটি কিনা। তারপর আমরা এখানে কি আছে কিউর ধরার সময় কি কি ধরনের কিউ দেখতে পারি, সিম্পল কিউ, সাধারণ কিউ যেটা, সার্কুলার কিউ যেটা হচ্ছে রৈখিক কিউর অপচয় দূর করার জন্য এটা করে থাকে, প্রায়োরিটি কিউ যেটা হচ্ছে প্রায়োরিটি বেস কার থেকে, ডি কিউ যেটা হচ্ছে কি মানে দুই প্রান্ত এসে একই টাইমে কাজ করতে পারে, যে ফ্রন্ট এবং রার, রার কখনো ফ্রন্টের মধ্যে কাজ করে, ফ্রন্ট কখনো রার মধ্যে কাজ করতে পারে, তখন এটা আমরা কি ডি কিউ বলতেছি। একটা চিত্র আমরা দেখছি কিউতে কিউআই ফ্রন্ট থাকতেছে, এটা রেয়ার থাকতেছে, এবং ডিকিউ যদি আমরা 10 যদি ডিকিউ করি মানে ডিকিউ মান ডিলিট করে ফেলি, তাহলে কি হবে এই ফ্রন্টের মান এক বেড়ে গিয়ে এখানে চলে আসবে। ওই সময় কিন্তু রারের মান বাড়বে না। যদি আমরা রার যদি করে থাকি, আবার যদি এনকিউ করে থাকি 60, তখন কি 50 পরে আর ডাটা বাড়বে, তখন আমাদের রারের মান চেঞ্জ হবে। এখন এই দুইটা যদি করে থাকি একটা টাইমে, তখন আমাদের কি দেখবো। এবার আমরা আসি কি প্রায়োরিটি কিউর ক্ষেত্রে বলেছিলাম আমরা প্রায়োরিটি বেস, প্রায়োরিটি কিউ যেটা হচ্ছে কি যার প্রায়োরিটি বেশি থাকবে সে অগ্রগণ্যতা পাবে। এখানে জাস্ট এই বৈশিষ্ট্য মূল, এটা মূল প্রায়োরিটি কিউ সবকিছু এখানে বলা আছে। প্রায়োরিটি বেস প্রসেস, এখানে হচ্ছে ফিফুর কোনো অনুসরণ করা হয় না, এর উপাদানগুলি ফিফুর অনুসরণ না করে উপাদানগুলো অগ্রাধিকার অনুযায়ী ডিল করা হয়ে থাকে। হাই প্রায়োরিটি ফার্স্ট সর্বোচ্চ অগ্রাধিকারে পেলে উপাদানগুলি আগে বের হয়, যদি সেটা পরে এনকিউ হয়ে থাকে। যদি পরেও এনকিউ হয়ে থাকে সেটা আগে রিমুভ হবে বা বের হবে অথবা কাজে চলে আসবে। আর ইকুয়াল প্রায়োরিটি যদি সমান প্রায়োরিটি থাকে, তখন ওই সমান দুটো উপাদানের মধ্যে ফার্স্ট ইন ফার্স্ট আউট এই প্রসেসে সে অনুসরণ করে থাকবে। আর অপারেশনগুলি কি কি থাকে, ইনসার্ট,
রিমুভ, পিক এবং ইজ এমটি। এবার আমরা দেখি প্রায়োরিটি কিউর ক্ষেত্রে কি D5, D4, A3, AC এই প্রসেস আছে। প্রায়োরিটি কিউর বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন অ্যারে, লিস্ট ব্যবহার করে সিম্পল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে প্রতিবার ইনসার্ট করার সময় আমরা কি করতে হয়, সর্টিং করার প্রয়োজনীয়তা। আর এই সর্টিং করার কারণে কি এটা স্লো হয়ে থাকে, মানে স্লো হয়ে থাকে কারণ এটা সর্টিং করতে হয়। হিপ ব্যবহারের ক্ষেত্রে ইফিসিয়েন্ট ইমপ্লিমেন্টেশন, এক্ষেত্রে কি হয়েছে, যখন হিপ এসে এটা এক ধরনের ট্রি, মানে মিন হিপ একটা ট্রি, ম্যাক্স হিপ একটা ট্রি। মিন হিপ ট্রির ক্ষেত্রে সর্বনিম্ন প্রায়োরিটি উপাদানের রুট হয়ে থাকে, আর ম্যাক্স হিপের ক্ষেত্রে সর্বোচ্চ প্রায়োরিটি রুট হয়ে থাকে। সময়ের জটিলতা হয়ে থাকে ও লগ অ্যান্ড ইনসার্ট রিমুভ। এবার আমরা হচ্ছে স্ট্যাগার কিউর মধ্যে পার্থক্য দেখেছিলাম, লাস্ট ইন ফার্স্ট আউট এবং ফার্স্ট ইন ফার্স্ট আউট। সর্বনিম্ন যে সবার শেষে যে প্রবেশ করবে সবার আগে বাহির হবে, সবার প্রথম যে সবার শেষে বাইর হবে। আর হচ্ছে এখানে টপ থাকে, এখানে রাড থাকে, এবং এখানে শুধু টপ দিয়ে প্রবেশ এবং ইনসার্ট দুইটি হয়ে থাকে। এখানে রাড দিয়ে কি হয়, ইনসার্ট হয় এবং ফ্রন্ট দিয়ে বাহির হয়। আর অপারেশনগুলি কি কি, পশ, পুক, পিক এবং এনকিউ, ডিকিউ। ফাংশন কল স্ট্যাক ব্যবহার হচ্ছে, ফাংশন কল স্ট্যাক এবং ব্রেকেল, প্রিন্ট সার্ভার, পিসি শিডিউলিং ইত্যাদির জন্য ব্যবহার করতে। আমরা এখানে অ্যালগরিদমটা দেখেছিলাম ইনসার্টের জন্য, আর এখানে কি করেছিলাম, রিমুভ করার জন্য, সিম্পল। আর কিউর বিচ্ছিন্ন বা নন কন্টিগুয়াসের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে এটা হচ্ছে এটা লিঙ্ক লিস্টের মতো কাজ করে থাকে, যার থেকে হচ্ছে ডাটাগুলি কন্টিনিউয়াস না থেকে বিচ্ছিন্নভাবে ছড়ানো থাকে, তবে একটা ডাটা একটা অংশের সাথে আরেকটা অংশের একটা লিঙ্কের মাধ্যমে সংযুক্ত করা থাকে, একটা পয়েন্টিং এর মাধ্যমে লিঙ্কের মাধ্যমে সংযুক্ত হয়ে থাকে। আর এটা কেন করা হয়, এর নির্দিষ্ট মেমোরি সীমা সাইজ থাকে, যদি সেখানে কি হয়েছে যে জায়গা না থাকে তাহলে এমটি ঘোষণা করা যায়, জায়গা নাই, খালি নাই, এই কথাগুলি বলে ফুল বলে দেয়। এইটা এড়ানোর জন্য সাধারণত এই লিঙ্ক লিস্ট বা বিচ্ছিন্ন ডাটা কাঠামোটা প্রসেসে চলে আসা হয়েছে। লিঙ্ক লিস্টের কিউ ডাইনামিক সাইজ, যতক্ষণ মেমোরি আছে ততক্ষণ উপাদানগুলি যোগ করা হয়ে থাকে, মেমোরি অপচয় কম হয় লিঙ্ক লিস্ট কিউর ক্ষেত্রে, এই একটা সুবিধা। আর এই লিঙ্ক লিস্ট কিউটাই বলতেছি আমরা কি, নন কন্টিগুয়াস কিউ। লিঙ্ক লিস্টের ভিত্তিতে কিউতে ডিসজয়েন্ট স্ট্রাকচার, প্রতিটি নোডের দুটি অংশ থেকে থাকে। এখানে কি দুটি অংশ থাকে, ডাটা এবং নেক্সট। কিউ এর দুটি পয়েন্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে রার। অপারেশনগুলি কি কি বলতেছিলাম, এন কিউ, ডি কিউ। এখানে এন কিউ অপারেশন থাকে, ডি কিউ অপারেশন থাকে, জাস্ট এটা হচ্ছে কিউর মতোই। এই সেই যে আমরা যে লিঙ্ক লিস্টের কথা বলছিলাম, এখন আমরা এই লিস্ট লিঙ্কড লিস্ট স্ট্রাকচারের উপরে আমাদের পুরো একটা চ্যাপ্টার আছে। লিঙ্ক স্ট্রাকচারের উপরে আমাদের সম্পূর্ণ একটা চ্যাপ্টার আমরা এখানে দেখতে পাবো। এইটার সময় এই জিনিসটার মধ্যে এই লিঙ্ক লিস্টটা কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট হতে পারে, সিঙ্গেলি, আর হচ্ছে ডুয়াল হতে পারে, আর হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট হতে পারে। আমরা একটু জাস্ট লিঙ্ক লিস্টটা সম্পর্কে একটু বলি। এক সেকেন্ড। আচ্ছা, লিঙ্ক লিস্ট সম্পর্কে বলি। লিঙ্ক লিস্ট স্ট্রাকচারটা কি, লিঙ্ক লিস্ট স্ট্রাকচার এমন একটি বিচ্ছিন্ন নন কন্টিগুয়াস ডাটা স্ট্রাকচার যেখানে প্রতিটি উপাদানকে নোড বলা হয়, এবং প্রতিটি নোড থেকে এবং প্রতিটি নোডে থাকে কি একটা ডাটা আর নেক্সট পয়েন্টার অ্যাড্রেস। মানে একটু আগে আমরা যেটা দেখছি যে হ্যাড, এটা থাকে কি ডাটা, আটাতে নেক্সট পয়েন্টার অ্যাড্রেস, স্টার দিয়ে নেক্সট পয়েন্টার অ্যাড্রেস বোঝানো হয়েছে। আর এখানে যদি ডাটা অথবা নেক্সট, যেটা যেভাবে বুঝি না কেন, ডাটা থাকে, নেক্সট পয়েন্টার অ্যাড্রেস থাকে, ডাটা থাকে, নেক্সট পয়েন্টার অ্যাড্রেস, ডাটা থেকে নেক্সট পয়েন্টার অ্যাড্রেস থাকে, এভাবে লিঙ্ক করা থাকে। এবং সর্বশেষ যে অ্যাড্রেসটা থাকে, হেড যেটা থাকে, হেড থেকে আমরা শুরু হইতেছে, আর সবার শেষে যে থাকবে, আমি বুঝবো কি সবার শেষে নাল যখন থাকবে অ্যাড্রেসের পয়েন্টারের জায়গায়, তখন বোঝা যায় যে এটা শেষ, আর সম্ভব আর কোনো অংশ নাই। আর লিঙ্ক লিস্টের ধরনটা কিরকম থাকে, সিঙ্গলি লিঙ্ক লিস্ট, প্রতিটি নোডের পরবর্তী নোডের ঠিকানা থাকে। ডাবল লিঙ্ক লিস্ট প্রতিটি নোডের পূর্ববর্তী এবং পরবর্তী নোডের ঠিকানা থাকে। ডুয়াল লিঙ্ক লিস্ট হচ্ছে কি, প্রতিটি নোডের পূর্ববর্তী এবং পরবর্তী নোডের অ্যাড্রেসের ঠিকানা থেকে থাকে, এটা আমরা হচ্ছে ডুবলি লিঙ্ক লিস্ট। আর হচ্ছে সার্কুলার লিস্ট, শেষ নোডে আবার প্রথম নোডের পয়েন্টার অ্যাড্রেস থাকে। মানে এটা একদম জাস্ট সার্কুল, মানে এর মধ্যে সার্কেলের মতো হয়ে থাকে আর কি, যেখানে কি হয় যে এখানে কোনো নাল থাকে না। সাপোজ
আমি বলি যে এটা কিন্তু এন্ডিং থাকে না, লুপে পড়ে যায়। আমি এখানে দেখাই। আচ্ছা, একটু এই জিনিসটা আমি ইয়াতে দিই, সুবিধা হবে। একটু সার্চ দিয়ে দেখি। হুম, এই যে দেখেন, বুঝতে সুবিধার জন্য এখানে কি আছে, এই যেমন হেড আছে এটাতে, এই 5 ডাটা আমার হচ্ছে নেক্সট পয়েন্টার, এখানে উল্লেখ করা হয়েছে 7, নেক্সট পয়েন্টার 9, নেক্সট পয়েন্ট এটা, তারপর নেক্সট পয়েন্টার এখানে। এটা হচ্ছে কি সার্কুলার লিঙ্ক লিস্ট, মানে প্রথম থেকে শুরু হয়ে এখানে এসে এইটাতে আবার এখানে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে এইখানে যে পয়েন্টারটা উল্লেখ করেছে এটার পয়েন্টিংটা অ্যাড্রেসটা দেওয়া ছিল এটা, এটার পয়েন্টিং অ্যাড্রেস দেওয়া ছিল এটা দেওয়া ছিল এই জায়গায়। এখন এই যে সার্কুলার হয়ে আসতেছে এটা বলছে সার্কুলার লিঙ্ক লিস্ট। যদি আমার এই সার্কুলার লিঙ্ক লিস্টে এই জায়গাটাতে ইন নাল থাকতো লাস্টের অংশটাতে, তখন আমাদের নর্মাল লিঙ্ক লিস্ট হয়ে যেত, সিঙ্গেল লিঙ্ক লিস্ট হয়ে যেত। আর ডাবল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে, ডুবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা কি বলতেছি, এটা ক্ষেত্রে কি এখানে আসতেছে ফার্স্ট এই পার্টটা থাকতেছে না, দুইটাই থাকতেছে আমাদের। এই যে দেখেন মাঝখানে ডাটা থাকতেছে, স্টার্ট অবস্থা থাকতেছে, এখানটা পয়েন্টার থাকতেছে, এখানে পয়েন্ট আছে। প্রতিটা ক্ষেত্রে আগেরটা ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, শুধুমাত্র ডাটা থাকতো আর নেক্সট পয়েন্টারটা থাকতো। আর এই ক্ষেত্রে কি আছে, প্রথম একটা অ্যাড্রেস আসছে, এই যে দেখেন প্রিভিয়াস অ্যাড্রেস ডাটা নেক্সট, প্রিভিয়াস অ্যাড্রেস ডাটা নেক্সট, প্রিভিয়াস অ্যাড্রেস ডাটা নেক্সট। এইখানে ক্ষেত্রে আমাদের কি হইতেছে, যে আমি চাইলে আগের অ্যাড্রেসে ব্যাক করতে পারতেছি, পরেরটা যেতে পারতেছি, মানে একদম এটাকে বলতেছে ডাবল ডি ডাটা স্ট্রাকচার। তাহলে সিঙ্গেল তো হলো জাস্ট সিঙ্গেল নরমাল যেটা আমি দেখতেছি, ডাবল ডি দেখতেছি যে পূর্ববর্তী অ্যাড্রেসটা দেখতেছে, আর সার্কুলার মানে হচ্ছে আবার ঘুরে যে প্রথম নোডে আমরা ফিরে আসতে পারতেছি। স্যার এই ইমেজগুলো এখানে ইনক্লুড থাকলে আমাদের বুঝতে একটু সহজ হতো স্যার। ওই ইমেজগুলো দিতে সুবিধা হতো না। আচ্ছা জি ঠিক আছে, স্যার, আমি এখানে ইনক্লুড থাকলে ভালো হতো। ঠিক আছে। আজকে অবশ্য আমরা বেশি পড়াবো না, এটা দেখাবো না, এটা সামনে ক্লাসে আমি এটা দিব। তো এখানে ভিতরে ইমেজগুলো আপনাদের অ্যাড করে দিব আমি, ঠিক আছে। সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট এবং সার্কুলার লিঙ্ক লিস্টে অ্যাড্রেসগুলো, এই ইমেজগুলো পাশে আমি বসিয়ে দিব। তারপর হচ্ছে মৌলিক অপারেশন। স্যার আমাদের কি স্ট্রাকচারের আরেকটা ক্লাস আছে নাকি স্যার? আরেকটা কোনটা? ক্লাস ওইটা বাদে, এইটা বাদে কি আরেকটা ক্লাস আছে আমাদের স্ট্রাকচারের? ডাটা স্ট্রাকচার না, পরবর্তী ক্লাস আমরা এখান থেকে শুরু করব, এই লিঙ্ক লিস্ট থেকেই। জি স্যার, বলতেছে আর একটা ক্লাস কি আছে নাকি আরো আছে? আজকে বুঝতে পারি। আজকে না, অন্য দিনের কথা বলতেছে। আজকে হ্যাঁ তো হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ, আবার তো ক্লাস হবে, ডাটা স্ট্রাকচার আরো ক্লাস হবে তো। আপনার তো টোটাল ডাটা, ক্লাস স্যার কয়টা আছে? হুম, টোটাল ডাটা স্ট্রাকচারের ক্লাস কতগুলো? এটা কি কোনো শিডিউল আছে স্যার? না শিডিউলটা এখনো করা হয় নাই। শিডিউলটা মানে এখন যেখানে আছে দাঁড়ান, এই রুটিনে আর আছে, আর একটা ক্লাস আছে। আর একটা ক্লাস আছে এই রুটিনে, সামনে আবার আসবে রুটিন ক্লাস, আরো হবে ডাটা স্ট্রাকচারের। ঠিক আছে স্যার। ডাটা স্ট্রাকচার না, সব সাবজেক্টের ক্লাস হবে। এটা তো শুধুমাত্র আপনাদের এই মাসের রুটিনটা দেওয়া হয়েছে, হয়তো সামনের মাসের হয়তো বা দুই একটা কিছুটা পাবে, আবার সামনের মাসের জন্য একটা রুটিন করা স্যার হবে। আমাদের আর কি কি অধ্যায় আছে স্যার? যে স্ট্রাকচার আছে, প্রোগ্রামিং আছে, আর হচ্ছে কি ফান্ডামেন্টাল এন্ড কম্পিউটার ফান্ডামেন্টাল আছে, এই তিনটা বাদে আরো আছে স্যার? সাবজেক্ট, জি, এই সাবজেক্ট নাকি এগুলো প্রত্যেকটা নাকি? হ্যাঁ কম্পিউটার ফান্ডামেন্টাল একটা সাবজেক্ট, আইসিটি এন্ড ডাটা, আইসিটি এন্ড ওইটা মনে হয় অফিস অ্যাপ্লিকেশন একটা সাবজেক্ট আছে, ইংরেজি একটা সাবজেক্ট আছে, পাইথন আছে আপনাদের। জি স্যার, তারপর টোটাল আছে কয়টা স্যার? আপনারা কি সিলেবাস দেখেন নাই? সিলেবাস তো পাইনি স্যার। হাই হাই, সামনে পরীক্ষা চলে আসছে, আপনি এখন বলতেছেন সিলেবাস পান নাই, হলো?
ওপেন হচ্ছে না কেন? আমার সাথে আবার রাগ করলো কেন? এটা না। স্যার স্ট্রাকচারের খাতা কি স্যার আপনি দেখবেন স্যার? হুম? এই ডাটা স্ট্রাকচারের ক্লাস খাতা কি আপনি দেখবেন? না, 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 না। এটা বোর্ড থেকে। এটা সম্পূর্ণ বোর্ড কন্ট্রোল করে। বোর্ড থেকে খাতা কোথায় কোন টিচারের কাছে যায় সেটা ঠিক নাই। এটা স্যার বাংলাদেশ বুঝতে পারছি। এই যে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে অ্যাডভান্স আর্গুমেন্ট এই যে দেখা যায় বাংলাদেশ টেকনিক্যাল ইনস্টিটিউট সেশন বোর্ড একদম বোর্ডের আন্ডারে পরীক্ষা হয়। টেকনিক্যাল স্যার বোর্ড। সিলেবাসটা কি ওই ওয়েবসাইটে পাবো? এই যে দেখেন এই যে আপনার এখানে সাবজেক্ট কি কি আছে আইসিটি এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন অবজেক্টিভ কম্পিউটার ফান্ডামেন্টালস এন্ড অপারেটিং সিস্টেম ডাটা স্টোরেজ অ্যালগরিদম প্রোগ্রামিং ইন পাইথন গ্রাফিক্স ডিজাইন বিজনেস ইংলিশ এই হচ্ছে আপনাদের সাবজেক্ট আছে এবং এখানে প্র্যাকটিক্যাল যা যা আছে এখানে সব আছে এটা সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে এই হচ্ছে অবস্থা আপনাদের থিওরি পরীক্ষা কন্টেস্ট থিওরিগুলি বেশি নজর দিতে হয় কন্টেস্টমেন্টে আছে 20 মার্ক ফাইনাল এক্সামে আছে 30 মার্ক থিওরির ক্ষেত্রে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে আছে 50 এই ফাইনাল এক্সামটা 13 এই যেখানে আছে ফাইনাল এক্সাম এই যে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এটা হচ্ছে থিওরির ক্ষেত্রে এটা হচ্ছে আইসিটি ক্ষেত্রে আর এই ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে আপনার এটা হচ্ছে ফাইনাল পরীক্ষা হবে 60 মার্কের কন্টিনিউ অ্যাসেসমেন্ট হচ্ছে যারা প্র্যাকটিক্যাল গুলো কি স্যার ওই প্র্যাকটিক্যাল পরীক্ষা কি সে হবে স্যার প্র্যাকটিক্যাল কলেজে? প্র্যাকটিক্যাল পরীক্ষা এই কলেজে না এটা এটা বোর্ডের আন্ডারে পরীক্ষাটা হবে অনুষ্ঠিত হবে কোথায় প্র্যাকটিক্যাল গুলো? এটা বোর্ড নির্ধারণ করে কোন ইনস্টিটিউটে পরীক্ষা হবে সেটা বোর্ড দেখবে ফাইনাল যেগুলি আছে যে ফাইনাল এক্সাম আছে না ফাইনাল গুলি সব বোর্ড থেকে হয় আপনারা এসএসসি পরীক্ষা স্যার দিয়েছেন এইচএসসি পরীক্ষা দিয়েছেন না জি যেরকম জি বোর্ড জি থেকে হয় বোর্ড থেকে সেন্টার দেয় যে ওই সেন্টার পরীক্ষা হবে রুটিন অনুসারে ওইভাবে হবে স্যার সিলেবাসটা একটু পিডিএফটা হোয়াটসঅ্যাপে শেয়ার করলে ভালো হতো স্যার। আচ্ছা আমি এটা দিয়ে দিব আপনাকে আপনাদের যখন সাবজেক্টে এটা দিয়ে দিব তখন ওখানে দিয়ে দিব স্যার কয়টা প্রশ্ন লিখতে হয় কয়টা প্রশ্ন আসে এটা যদি একটু বলেন। আচ্ছা আপনাদের আমি ওই যে আপনাদের যে কোনো প্রশ্নের ইয়া দিলে হবে আচ্ছা প্রশ্নের ইয়া স্যাম্পল দিয়ে দিব ঠিক আছে একটা প্রশ্নের ওকে। স্যাম্পল দিয়ে দিব তখন ওইখান থেকে দেখতে পাবেন মানে হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম প্রশ্নের স্যাম্পল যে দিবেন স্যার এই সবগুলো সাবজেক্টের একটু দিলে ভালো হয়, তাহলে বোঝা যেত কোশ্চেন প্যাটার্নটা কিরকম হয় আর কি। আচ্ছা ঠিক আছে আমার কাছে কি আছে দেখতে হবে আমি যেটা পাবো যেগুলো দিব এরকমই হয়ে থাকে সাধারণত কারণ স্যার এখানে এখন বেস জিনিসটা হচ্ছে কি আপনার সাবজেক্টের উপর মার্কের উপর ডিপেন্ড করে আপনার কোশ্চেনের প্যাটার্নগুলি হয়তো যেমন মনে করেন যে আপনার এখানে ফাইনাল যে মার্কগুলি আছে কোনটা আছে 30 মার্কের 60 মার্কের আর আছে 30 মার্কের সরি বেশি কোনো পার্থক্য নাই 60 আর 30 ঠিক আছে ফাইনাল এক্সাম 60 আর 30 আছে এই দুই ধরনের প্যাটার্ন আছে আপনাদের দুই ধরনের দুইটা কোশ্চেন দিলে আপনি বুঝতে পারবেন যে সাবজেক্ট ইয়াগুলো মার্কিং গুলো কিরকম ভাবে হয় আপনার শুধুমাত্র চয়েস থাকে ব্রডে শর্ট এবং ভেরি শর্টে কোনো চয়েস থাকে না যা আছে তাই অ্যান্সার করতে হয় তারপর আমি আপনাকে দেখি কোশ্চেনগুলি দিয়ে দিব যেটা আছে স্যার আপনি আজকে যে কিউ স্ট্রাকচার পড়ালেন এখান থেকে হুম। কি ধরনের প্রশ্ন আসে? এখানে তো বিভিন্ন রকম ব্যাখ্যা ছিল এই ছিল, প্রশ্নটা কি হতে পারে? আমি ওই যে কোশ্চেনগুলি দিব এখানে দেখতে পাবেন তো সব থাকবে ওখানে দেখে নিন সমস্যা নেই মানে এগুলি যেমন মনে করেন আপনার যে কোনো কোশ্চেন করতে পারে যেমন মনে করেন যে এখান থেকে এইখানে যেমন কিউর ক্ষেত্রে আমি বলি কিউর ক্ষেত্রে কি আসতে পারে সিম্পল আমি বলি আপনার কয়েকটা কোশ্চেন কিউটা কোথায় গেল যেমন মনে করেন যে অগ্রাধিকার কিউর আলোচনা করা এই ক্ষেত্রে যেমন আপনাকে কি কি কোশ্চেন করতে পারে প্রায়োরিটি কিউ কি শর্ট কোশ্চেন ভেরি শর্ট কোশ্চেন 1 মার্কের আসতে পারে প্রায়োরিটি কিউর বৈশিষ্ট্যগুলো বলো মৌলিক বেসিক বৈশিষ্ট্যগুলি কি 2 মার্কের কোশ্চেন যদি বলে প্রায়োরিটি কিউ আলোচনা করো তখন কত 5 মার্কের কোশ্চেন হয়ে গেল 5 বা 6 মার্কের কোশ্চেন ব্যাপারটা সেরকম ঠিক এরকম আসবে অথবা এখানে আসতে পারে কি স্ট্যাক এবং কিউর মধ্যে পার্থক্য কি এটা 2 মার্কেও দিতে পারে 5 মার্কেও দিতে পারে তারপরে যেমন এই যে 5 মার্কের কোশ্চেন আসতে পারে কিরকম কিউতে ডাটা ইনসার্ট করা একটা অ্যালগরিদম লিখো
এখন দেখেন কিউতে ডাটা ইনসার্ট করার জন্য অ্যালগরিদম, এটা কিভাবে কোশ্চেনটা করতে পারে, কিউকে ডাটা সন্নিবেশন করার জন্য অ্যালগরিদম লেখো, কিউতে ডাটা ইনসার্ট করার জন্য অ্যালগরিদম লেখো, কিউতে, তখন অ্যালগরিদম আপনি কি লিখবেন, কিউতে ডাটা ইনসার্ট করে অ্যালগরিদমটি নিচে দেওয়া হলো লেখা, শুধু এই অ্যালগরিদমের মধ্যটুকু শুধু লিখে দিবেন। আর এই কিভাবে পরীক্ষায় কি লিখতে হবে, কি আসে বিষয় ডিটেইলস, এটা নিয়ে কিন্তু আমি একটা টোটাল সাবজেক্টের উপরে একটা ক্লাস করাবো আপনাদের। আমার মানে আপনি যখন একটা কোর্স করতেছেন, আপনি তো শুধুমাত্র সার্টিফিকেটের জন্য কথা বললে তো হবে না, কিছু তো শিখতে হবে ভাই। এই জন্য আমি কিছু এখানে কিছু মানে আপনাদের পরীক্ষার জন্য, যেমন মনে করেন যে ভেরিয়েবল কি, কোনটা কি, ব্যাখ্যা কি, একটু দিয়ে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে কিছু শেখার জন্য। কারণ এখান থেকে আপনার লিখতে হবে কতটুকু, শুধু অ্যালগরিদমটুকু পরীক্ষার জন্য লেখা দরকার, যে একটা কিছু ইনসার্ট করার জন্য অ্যালগরিদম লিখো, পরীক্ষা এতটুকু আসবে। তখন কি আপনি কি অ্যালগরিদমটা হলো বইলা জাস্ট এই 1 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত এতটুকু লিখলেই হবে, অ্যালগরিদম হয়ে গেল। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। স্যার এটা স্যার কি আরেকটা একবারে ফাইনাল হবে নাকি টেস্ট পরীক্ষাও হবে? একটা তো আপনার কন্টিনিউয়াস মিড টার্ম একটা পরীক্ষা হয়, এর জন্য ইনস্টিটিউট থেকে আপনাদের একটা পরীক্ষা নিতে পারে, সেটা আপনার বাসায় বসে দিবেন, ইনস্টিটিউট আসতে দিব না, কোশ্চেন দেওয়া হবে আপনি দিয়ে দিবেন। ওকে। কারণ আপনারা কিন্তু একটা আপনার যে মার্কিংটা দেখেছেন, এই যে দেখেন, আপনারা বুঝতে পারবেন একটু দেখলে, এখানে দেখেন কি আছে, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট একটা মার্ক আছে, এই যে ডাটা স্ট্রাকচারে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে 40 মার্ক আছে। এই 40টা মার্ক আপনাদের কিসের উপরে দিবে? ভোটে তো এই হিসাবটা দিতে হবে, এর জন্য তো আপনাদের কাছ থেকে কিছু এভিডেন্স দিতে হবে, তাই না? একটা মিড টার্ম পরীক্ষা আছে, এক্সাম আছে, সেই মিড টার্ম এক্সামটা তো আপনাদের হয়তোবা বাসায় বসিয়ে দিতে হবে, আপনাদের কোশ্চেন দিয়ে দিবে, সেখান থেকে আপনারা দিয়ে দিলেন, একটা ব্যবস্থা করে নিলেন, যে হোক স্যার ওটা চিন্তা করে দিয়ে ওইভাবে ব্যবস্থা করবে। তবে একটা পরীক্ষা দিলে আপনাদের সুবিধা হয়ে যাবে, কোশ্চেন প্যাটার্নটা কিরকম হয় সেই উসিলায় আপনাদের ওই কোশ্চেনগুলি লিখলেও আপনার একটা ধারণা আসবে, পড়াটা হবে, সুবিধা হ্যাঁ হবে, আমাদের একটু এক্সপিরিয়েন্সও হবে যে কিভাবে কি হবে। দিব না দিব। হুম হুম হুম, সেটা করে দিবে। আচ্ছা আমি এটা কোর্সের, আচ্ছা এটা দিয়ে দিব আপনাদেরকে। স্যার আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে স্যার আমাদের সাজেশনটা কবে দিবেন স্যার? আহ, কয় সপ্তাহ আগে দিবেন বা কবে দেওয়ার সম্ভাবনা? এই যে পড়ানো শেষ হয়ে গেলে দিয়ে দিব, জাস্ট এই যে মানে স্যার পরে আর এই যে class- সামনে যে আমাদের যে আগস্টে পরীক্ষাটা হবে, এটা মনে হয় প্রথম সেমিস্টার পরীক্ষা, মানে এটা কি বোর্ড থেকে দিবে স্যার নাকি সিস্টেমে?